এপিসোড 13 পরের দিন সকালে শুরু হয়। সিয়ং রিউর দিকে তাকিয়েছিল, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখন একসাথে আছে। তার মনে হচ্ছিল যেন এটা একটা স্বপ্ন। তাই রিউ তার মাথায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে এটা সত্যি। তারপর রিউ তাকে নিজের অনুভূতির কথা বলে যে সেও সিয়ং এর সাথে খুব বিশেষ কিছু অনুভব করছে। সিয়ং বলে এটা হলো ভালোবাসা। রিউ বলে ভালোবাসা বলা এখনই তাড়াহুড়ো হবে, আর তাছাড়া মাঝে মাঝে এই শব্দটা শুনে আমার একটু ক্রিঞ্জ লাগে আর বিব্রতও লাগে। তখন সিয়ং ওকে বলে তোমাকে অনেক ভালোবাসি, পরিবার হিসেবে, বন্ধু হিসেবে, আর একজন নিজের নারী হিসেবে। তোমার জন্য আমার ভালোবাসার সময় সময় আলাদা ছিল, কিন্তু এমন কোনো সময় ছিল না যে আমি তোমাকে ভালোবাসিনি। তখন হঠাৎ রিউর মা বাবার কণ্ঠস্বর শোনা যায়, যারা বাইরে থেকে একটু ঝগড়া করতে করতে আসছিল। মানে তারা ট্রিপ থেকে ফিরে এসেছে। তাই তারা গেট খোলার আগেই দুজন দ্রুত কমিক্স গুলো নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। তারা আসা মাত্রই সিয়ং জিজ্ঞাসা করে তোমাদের ট্রিপ কেমন ছিল। রিউ এর মা বাবা তাদের দেখে অবাক হয়ে যায়। তারপর বলে তোমরা দুজন এখনো তেমন বড় হওনি বোধ হয়, কমিক্স পড়ছো, তাও আবার সকালে। রিউর বাবা জিজ্ঞাসা করে সিয়ং তুমিও কি এইসব রোমান্টিক কমিক্স পড়ো? তারপর রিউর মায়ের চোখ পড়ে সিয়ং এর শার্টে। সে বলে তোমার শার্টের একটা বাটন মিস হয়ে গিয়েছে। তখন রিউ আর সিয়ং দুজনেই নার্ভাস হয়ে যায়, কিন্তু মা বলে তুমি কি বাচ্চা নাকি যে নিজের বোতামও ঠিক মতো লাগাতে পারো না? সিয়ং স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলে হ্যাঁ, হয়তো ভুলে গিয়েছিলাম। তারপর রিউর মা বলে তার মা বাবাকে ফোন করে এখানে আসতে, একসাথে খাওয়ার জন্য। দুই ফ্যামিলি একসাথে খেতে বসে। তারা তাদের ট্রিপ সম্পর্কে জিজ্ঞাসা করে। সিয়ং এর বাবা বলে খুবই ভালো ছিল, তোমরা দুজন পরিবার আমাদের সাথে যাবে। রিউর মা বলে একা না, তাদের আগে পরিবার হোক তারপর। এটা শুনে তারা দুজনই হতবাক হয়ে যায়। সিয়ং এর মা বোঝায় যে তাদের আগে বিয়ে করা উচিত, তারপর আমরা সবাই একসাথে যাব। এটা শুনে তারা অবাক হয়ে যায়। তারপর রিউর মা বলে যে আমি আর হেসুক ঠিক করেছি তাদের জন্য জীবন সঙ্গী খুঁজে বের করব। এটা শুনে সিয়ং রিউর উদ্দেশ্যে বলে আমি মনে করি না কেউ রিউকে বিয়ে করবে। যা শুনে তাদের মা বাবা তাকে বকতে শুরু করে। সিয়ং বোঝাতে যায়, কিন্তু রিউ বলে আর যাই হোক কোনো মেয়ে সিয়ংকে পছন্দ করবে না। তাদের মা বাবা জিজ্ঞাসা করতে শুরু করে তোমরা কি বলছো? রিউ বলে আমরা কোনো খারাপ অর্থে বলিনি, আমরা শুধু একে অপরকে নিয়ে মজা করছিলাম। সিয়ং বলে হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে একে অপরকে এভাবে টিজ করে আসছি, আর এখনো সেটাই করছিলাম। তারপর তারা দ্রুত খাওয়া শেষ করে রিউর রুমে চলে যায়। রিউ বলে আমাদের আগে থেকে প্র্যাকটিস করা উচিত তাদের সামনে আমরা কিভাবে কি বলবো, যাতে এরকম সমস্যা না হয়। সিয়ং বলে বরং ভালো হয় যদি আমরা কি সোজাসুজি বলে দেই যে আমরা ডেট করছি। রিউ বলে সেটা করা যাবে না, এটা সঠিক সময় নয়, আমার এঙ্গেজমেন্টটা তো মাত্রই ক্যান্সেল হয়েছে, হিউনজুন চলে গেছে খুব বেশি দিন হয়নি। তাই যদি এখন আমরা ওদের এটা বলে দিই তাহলে তারা ভাববে আমি এই সম্পর্কটাকে সিরিয়াসলি নিচ্ছি না। সিয়ং এটা শুনে হেসে বলে মানে তুমি আমার প্রতি অনেক সিরিয়াস ফিলিংস রাখো? রিউ বলে মজা করো না। সিয়ং বলে চিন্তা করো না, আমি সবাইকে বুঝিয়ে বলবো। রিউ বলে না, এতে সবকিছু খুব অস্বস্তিকর হয়ে যাবে। ভাবো তো যদি আমাদের মা বাবা জানতে পারে আমরা ডেট করছি, তাহলে কি তুমি এমন করে আমার রুমে আসতে পারবে? আমিও তোমার রুমে যেতে পারবো? তখন আমার মা বাবা হাজারো প্রশ্ন করবে, কেন দেখা করতে চাও, কেন বারবার দেখা করছো। তারা আমাদের প্রতিটা পদক্ষেপে নজর রাখবে আর আমার জন্য কারফিউ বসিয়ে দিবে। আমরা আশেপাশে এলাকাও একসাথে ঘুরতে যেতে পারবো না, কারণ তারা সবসময় আমাদের দেখবে। তাই যদি এখন বলি তাহলে সবাই আমাদের ওপর বাচ্চাদের মতো নজর রাখবে। সিয়ং বলে তাহলে তো একদমই বলবো না, আর আমরা এমন ভাবে সাবধানে থাকবো যেন তাদের সন্দেহ না হয়, তাহলে আমরা কোনোদিন ধরা পড়বো না। রিউ আর সিয়ং খুব খুশি, তাই তারা খুশি মনে ছুটি নিয়ে ঘুরতে বের হয়। তারা অনেক সময় একসাথে কাটায়। এবার তারা কাপলদের মতো সিনেমা দেখে আর একসাথে অনেক গেম খেলে, মজা করে। এই সিনগুলো অনেক সুন্দর আর অনেক রোমান্টিকও ছিল। এদিকে ডংজিনের বিজনেস মোটেও ভালো যাচ্ছিল না, কারণ তার প্রোটিন পাউডার বিক্রি হচ্ছিল না। এই নিয়ে সে খুব চিন্তিত ছিল। এদিকে রিউ রাতে সিয়ং এর অফিসে আসে রান্নার প্র্যাকটিস করতে, কিন্তু সে অনেকক্ষণ ধরে সবজিগুলোর দিকে তাকিয়েছিল। রান্না করতে এসেও তাদের দুজনের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। মাঝখানে মিয়ং এসে তাদের রোমান্সের 12টা বাজিয়ে দিলেও পরে তারা ঠিকই কন্টিনিউ করে যায়। এই সিনগুলো খুব সুন্দর ছিল। সেদিন আউটিং এর পর অনেকদিন হলো আজ ইয়ংদোর সাথে ময়ূমের দেখা হয়েছে, কিন্তু দানো ইয়ংদোকে তাদের মায়ে জড়াতে দিতে চায় না। এটা বুঝতে পেরে ইয়ংদোর খুব মন খারাপ হয়। তারপর ময়ূম আবারও দানোকে জিজ্ঞাসা করে যে সেদিন সে তো তাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু দানো তো এটা একবারও বলেনি যে ময়ূমকে সে পছন্দ করে না। ময়ূম এত কিছুর পরেও দানোর সাথে সবকিছু মিটমাট করতে চেয়েছিল, কিন্তু দানো আজ সরাসরি ময়ূমকে বলেই দেয় যে সে ময়ূমকে লাইক করে না, যা শুনে ময়ূম খুব হার্ট হয়। পরের সিনে দেখায় রিউর কুকিং ক্লাসের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়। প্রথমে সে একটু নার্ভাস ফিল করছিল, কিন্তু পরে সে পুরো মনোযোগ দেয় রান্নায়।
এদিকে সিয়ং খুব তাড়াহুড়ো করে খাচ্ছিল। এটা দেখে মিয়ং বলে, তুমি কারোর সাথে ডেট করছো তাই না? সিয়ং তো অবাক হয়ে যায়। মিয়ং বলে, তুমি কখন এত তাড়াহুড়ো করে খাও না। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি এমন তাড়াহুড়ো করে খাচ্ছ, আর সন্ধ্যা 6টা বাজতে না বাজতে তুমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছ। সিয়ং তখন তাকে এই কথাটা এড়ানোর জন্য অজুহাত দেয়। এখানে রিউ পরীক্ষা দিয়ে বের হয়। সিয়ং তাকে নিতে চলে আসে। রিউ জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? সিয়ং বলে, আমি আমার গার্লফ্রেন্ডকে অভিনন্দন জানাতে এসেছি। এটা বলে সে তাকে একটা ফুলের তোড়া দেয়। রিউ বলে, এখনো রেজাল্ট তো আসেনি। সিয়ং বলে, আমি তোমার মতো না, বুঝলে, রেজাল্টের চেয়ে আমি প্রসেসে বিশ্বাস করি। রিউ বলে, তুমি একটু দুষ্ট হয়ে গেছো। সিয়ং বলে, আমি তোমার বয়ফ্রেন্ডের মুডে আছি। রিউ বলে, এখন তো একদম নার্ভাস লাগছে না তোমাকে? তাদের মধ্যে এমন ঠাট্টা চলতেই থাকে। পরের সিনে দেখায় ডংজিন অফিসে যাওয়ার পথে লিনার সাথে দেখা হয়। জিজ্ঞাসা করলে সে বলে, আমি বিজনেস ট্রিপে গিয়েছিলাম আর এখন সেখান থেকে ফিরে সরাসরি অফিসে যাচ্ছি। তারা কথা বলছিলই তখনই রিউ আর সিয়ং সেখান দিয়ে যাচ্ছিল। ডংজিন রিউর হাতে থাকা ফুলের তোড়া দেখে জিজ্ঞাসা করে, এটা তোমাকে কে দিল? সিয়ং তাড়াতাড়ি করে সেটা তার হাত থেকে নিয়ে বলে, এটা আমার, কিন্তু রিউ এটা চুরি করে পালাচ্ছিল। ডংজিন রিউকে বলে, তুমি এখন ফুলও চুরি করা শুরু করেছো? দাঁড়াও, আমি গিয়ে মাকে সব বলবো। তখন লিনা বলে, তোমরা দুজন ভাই বোন? রিউ বলে, হ্যাঁ। আর তোমরা একে অপরকে কিভাবে চেনো? তারপর ডংজিন এখানে জানতে পারে যে লিনা সিয়ং এর অফিসে জব করে। এরপর সে সিয়ং এর অফিসটা দেখতে আসে। কিছুক্ষণ পর লিনা এসে ডংজিনকে বলে, তুমি যে প্রোটিন পাউডারটা সেল করছো সেটা তো ভেরিফাইড না, তোমার তো এর জন্য জেল হয়ে যেতে পারে। এটা শুনে ডংজিন বড় ধাক্কা খায়। এটা শুনে রিউ তার কান ধরে টেনে বাড়ি নিয়ে যায় আর তার মায়ের কাছে বিচার দেয়। তার মা কথাটা শুনে খুব কষ্ট পায়। সে ভেবেছিল এবার অন্তত তার ছেলে ভালো কিছু একটা করবে। রিউ ডংজিনকে তার সব কাস্টমারের টাকা রিফান্ড করে দিতে বলে। রিউর কথা মতো সে সব টাকা কাস্টমারদের ফিরিয়ে দেয়। রিউ ডংজিনের রুমে ওকে দেখতে আসলে ডংজিন বলে, তুমি দরজায় নক না করে কেন এসেছো? রিউ বলে, তুমিও তো আমার রুমে নক না করে আসতে। ডংজিন বলে, হ্যাঁ, তারপর তুমি তো রুমের বাইরে একটা বোর্ড ঝুলিয়ে দিলে, যদি তোমার রুমে আসতাম তাহলে তুমি আমাকে মেরে ফেলবে বলতে। রিউ বলে, কারণ তখন আমি তোমাকে ঘৃণা করতাম, আমি ভাবতাম মা তোমাকে বেশি ভালোবাসে। আমি অনেক চেষ্টা করেছিলাম নাম্বার 1 হতে, কিন্তু মার কাছে সবসময় তুমিই প্রথম ছেলে। ডংজিন বলে, তেমন কিছুই ছিল না, তুমিই মার সবকিছু ছিলে, তুমি ছিলে তার গর্ব। রিউ বলে, এখন সেসব কিছুই আর গুরুত্বপূর্ণ নয়, আমি তোমার থেকে 1 বছরের বড়, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবাই বিশেষ হয় না, বেশিরভাগ মানুষ সাধারণ জীবনই কাটায়, আমি তাদেরই একজন। তাই স্পেশাল হওয়ার চেষ্টা করো না, যা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই করো, যা তুমি ভালোবাসো। বাড়ি থেকে মা বাবা তাদের কথা শুনছিল। 2 ভাই বোন একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের মধ্যে সব ঠিক করে নেয়। পরের দিন ছিল রিউর রেজাল্টের দিন, তাই সিয়ং খুব চিন্তিত ছিল। সে দেখে রিউ জানালায় দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দ্রুত নিজের জানালার কাছে আসে। রিউর মুখ নিচু দেখে সে সান্ত্বনা দিতে শুরু করে। বুঝতে পারে রিউ ফেল করেছে, তাই বলে, ঠিক আছে, প্রথমবারই পাশ করা তো এত সহজ নয়। কিন্তু তখন রিউ আনন্দের সঙ্গে বলে, আমি প্রথম চেষ্টাতেই পাশ করে গিয়েছি, আর আমি কোরিয়ার ফুড ক্রাফটসম্যান সার্টিফিকেটও পেয়ে গিয়েছি। এটা শুনে সিয়ংও খুব খুশি হয়। সে খুশিতে জানালা দিয়েই লাফিয়ে রিউর রুমে যেতে নিচ্ছিল, কিন্তু রিউ তাকে থামিয়ে বলে, দরজা দিয়ে আসো, না হলে এখানে পড়ে যে সোজা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর তারা ঠিক করে পার্কের কাছে দেখা করবে, যেখানে রিউ একটা টুপি পরে আসে যাতে কেউ তাদের চিনতে না পারে, আর সিয়ং এর থেকেও একটু দূরে বসে। তখন সিয়ং বলে, তোমাকে এভাবে দেখলে কেউ না কেউ নিশ্চয়ই সন্দেহ করবে, আর যাই হোক, আমরা তো বছরের পর বছর একসঙ্গেই আছি, তাই কেউ যদি আমাদের দুজনকে হাগও করতে দেখে তাতে একটু অবাক হবে না, কারণ সবাই আমাদের ছোটবেলা থেকে একসঙ্গেই দেখছে। সে রিউকে জড়িয়ে ধরে ওকে কংগ্রাচুলেট করে আর তাকে এখন থেকে রান্নাঘরে সাবধানে কাজ করতে বলে। পরের সিনে দেখায় ময়ম তার মেন্টরের মৃত্যুবার্ষিকীতে তাকে ফুল দিতে আসে। 3 বছর আগে একটি স্কুলে আগুনে পুড়ে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে তার মেন্টর তার নিজের জীবন হারায়। ফুল নিবেদন শেষে ময়ম সেখান থেকে যখন চলেই যাচ্ছিল তখন সে দেখে দানু আর ইয়ংদো ওখানে আসছে, আর এখানে একটা বড় সত্য ঘটনা জানা যায়। ইয়ংদো আসলে দানোর নিজের মেয়ে না, সে হলো দানোর বড় ভাইয়ের মেয়ে। অ্যাক্সিডেন্টের সময় দানোর ফুল ফ্যামিলি মারা যায়, শুধুমাত্র ইয়ংদোর মা ইয়ংদোকে এমন ভাবে রক্ষা করেছিল যে ইয়ংদো বেঁচে যায়। দানো সেদিন তাদের সাথে ছিল না, সে একটা স্টোরি কভার করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে শুনে এই ঘটনা। সেই দিনের পর থেকে ইয়ংদো দানোর কাছে সব। তারা আগে যেখানে থাকতো সেখানকার লোকেরা ইয়ংদোকে নিয়ে গসিপ করছিল যে ইয়ংদোর জন্য তার ফ্যামিলি মারা গিয়েছে। এইসব কথা যেন ইয়ংদোর মনে কোনো আঘাত না হানে, তাই দানো ইয়ংদোকে নিয়ে এই এলাকায় চলে এসেছে। ময়ম এই সব কিছু দেখে ফেলে, আর তারপর দানো ময়মকে সব বলে দেয়, আর এটাও বলে যে ইয়ংদোই তার কাছে সব।
তাই সে এখন কোনো রিলেশনে জড়াতে চায় না। এখানে তো ময়ূমের মন আবারও ভাঙে। পরের সিনে দেখায় রিউ অনেক বড় বড় রেস্টুরেন্টে আবেদন করে জবের জন্য। রিউ কুকিং ক্লাসের বন্ধুরা সব বড় বড় রেস্টুরেন্টে চাকরি পেয়ে গিয়েছে, শুধুমাত্র সে বাদে, যার কারণে রিউর অনেক মন খারাপ হয়। অন্যদিকে সিয়ং একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়, যেখানে সে বেস্ট আর্কিটেকচার পুরস্কার পেতে যাচ্ছে। সেখানে সে রিউর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর সে রিউকে নিজের অফিসে ডাকে। রিউ রান্নার প্র্যাকটিস করতে করতে তার সঙ্গে কথা বলছিল। তখন সিয়ং তাকে জিজ্ঞাসা করে, পরের সপ্তাহে তুমি কি ফ্রি থাকবে? রিউ এর কারণ জিজ্ঞাসা করলে সিয়ং বলে, একটা আর্কিটেকচারাল অ্যানুয়াল প্রোগ্রাম আছে, যেখানে আমি বেস্ট আর্কিটেকচারের অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। এটা শুনে রিউ তার জন্য খুব খুশি হয় এবং তাকে অভিনন্দন জানায়। সিয়ং বলে যে আমার অনেক আর্কিটেক্ট বন্ধু আর মেন্টররা সেখানে আসবে, মিয়ংও আসবে, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে চাই। তখন রিউ বলে, আমার মনে হয় না আমি যেতে পারবো। সিয়ং এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে, হয়তো আমার যাওয়া উচিত নয়। সিয়ং জিজ্ঞাসা করে, কেন? তুমি কি অস্বস্তি বোধ করবে বলে ভয় পাচ্ছ? রিউ বলে, তেমন কিছু না। সিয়ং বলে, পরিবারের থেকে লুকানো ঠিক আছে, আমি তাতে রাজি, কিন্তু অন্যদের থেকে লুকানোর মানে কি? রিউ বলে, তুমি তো দেখেছো ডংজিন আর লিনা একে অপরকে চেনে, তাই আমি জানি না পার্টিতে কারা আসবে। এসব শুনে সিয়ং একটু আপসেট হয়ে যায়। তখন রিউ দুঃখ প্রকাশ করে তার কাছে ক্ষমা চায়। পরের সিনে দেখায় ডংজিন তার পুরনো জিমের বাইরে ঘোরাঘুরি করছিল। তার সাহস হচ্ছিল না আবার বসের কাছে যে কাজ চাওয়ার। তখন বস তাকে বাইরে থেকে দেখে ভেতরে ডেকে নেয়। ডংজিন তার কাছে ক্ষমা চায় এবং বলে সে আর এরকম ভুল করবে না। তাই বস তাকে আবার কাজে রাখে। রিউ তার বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে আসে। তার এক বন্ধু বিখ্যাত রেস্টুরেন্টে চাকরি পেয়েছে, আরেক বন্ধু নিজের রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে। রিউ তাদের অভিনন্দন জানায়। তারপর সে বলে, আমি এখনো যেসব জায়গায় আবেদন করেছি তার কোনো রিপ্লাই পাইনি, হয়তো আমি একটু বয়স্ক হয়ে গিয়েছি। তখন তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়। রিউ বাসায় ফিরে দেখে তার জন্য একটা মেইল এসেছে, কিন্তু সেটা ছিল একটা রিজেকশনের মেইল। তাই রিউ আরো মন খারাপ করে। তারপর সে ইয়ঞ্জনের দেওয়া খামটা বের করে, যেখানে লস অ্যাঞ্জেলের একটা কুকিং স্কুলের ভর্তি হওয়ার বিষয়ে লেখা ছিল। সে সেটা দেখে কিছু একটা চিন্তা করতে শুরু করে। রাতে সিয়ং রিউর বাড়িতে রিউর সাথে দেখা করতে আসে। মা বলে সে নিশ্চয়ই নিজের ঘরে আছে, তাই সিয়ং রিউর ঘরে আসে, কিন্তু রিউ সেখানে ছিল না। সিয়ং রিউর বিছানায় এলোমেলো দেখে সেটা ঠিক করে দেয়। এরপর সে স্টাডি টেবিলের দিকে তাকায়। তখন সে দেখে ওই কুকিং ক্লাসের ফর্মগুলো। রিউ এলে সে তাকে এটা নিয়ে জিজ্ঞাসা করে। সিয়ং বলে, হিয়ঞ্জুন এটা তোমাকে দিয়েছিল না, কিন্তু এখনো তুমি কেন এটা রেখেছো? রিউ কিছু বলে না। তারপর সিয়ং একটা নোট দেখায়, যেখানে রিউ ওই স্কুল সম্পর্কে অনেক রিসার্চ করছিল। রিউ বলে, মা শুনে ফেলবে, বাইরে গিয়ে কথা বলি। তারপর তারা দুজন বাড়ি থেকে বাইরে যায়। সিয়ং জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমাকে ছেড়ে বিদেশ চলে যাবে? রিউ বলে, আমি শুধু দেখছিলাম। সিয়ং বলে, ঠিক আছে, কিন্তু ওটা নিয়ে রিসার্চ করার কি দরকার? জানো, তুমি যখন প্রথমবার বিদেশ চলে গিয়েছিলে তখন আমার জন্য কত কঠিন ছিল এই সময়টা পার করার। আর এখন যখন আমরা একসাথে আছি তখন সময় কত দ্রুত কেটে যাচ্ছে, এটা ভাবলেই আমার রাগ হয়। তারপর তুমি কিভাবে আমার সঙ্গে কথা না বলে এসব চিন্তা করতে পারো? রিউ বলে, আমার জন্য এটা কঠিন। সিয়ং বলে, তোমার থেকে দূরে থাকাটা আমার জন্য কঠিন, আর তুমি আবার বিদেশে যাওয়ার কথা ভাবছো। একটা কথা বলি, আমি চাই তুমি যা করতে চাও তাই করো। তুমি বলেছিলে আমাদের সম্পর্ক গোপন রাখতে, আমি রাজি হয়েছিলাম। আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি। আমি নিজেকে বলেছিলাম আমি অপেক্ষা করব। আমি কি তোমার জন্য কিছুই নই? কেউ বলে, আমি যেখানে যেখানে চাকরির আবেদন করেছিলাম সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে, কেউ আমাকে ইন্টারভিউতে ডাকেনি। আমি ভেবেছিলাম আমি আমার স্বপ্ন পেয়ে গিয়েছি, মানে আমি এখনো ইয়ং। আমি ভেবেছিলাম 34 বছরের বয়সেও নতুন কিছু শুরু করা সম্ভব। আমি আমার সার্টিফিকেট পেয়েছি। আমি অসুস্থ ছিলাম, তবুও রান্না করতে চেয়েছিলাম। তাই আমি ভেবেছিলাম যদি একটা ডিগ্রি থাকতো তাহলে ভালো হতো। তাই আমি ওই কুকিং স্কুল সম্পর্কে রিসার্চ করছিলাম। সিয়ং কিছু বলতে চাইলে রিও বলে, আমি তোমার কলিগদের সামনে নিজেকে ছোট করতে চাইনি, বরং তোমার পাশে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে চেয়েছিলাম। তাই আমি তোমার সঙ্গে ওই ইভেন্টে যেতে রাজি হইনি। সিয়ং বলে, আমি তোমার সঙ্গে মোটো এম্বারেস ফিল করি না। তুমি যেরকম আমি তোমাকে সেভাবেই পছন্দ করি। তুমি কি করো, কেমন করে আসো, এইসব কিছু আমার যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন তেমনই। রিও বলে, এটা বলার জন্য তোমাকে ধন্যবাদ। শুনে ভালো লাগলো, কিন্তু এটা যথেষ্ট নয়। আমি শুধু ভালোবাসা দিয়ে বাঁচতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। সিয়ংও তার সঙ্গে যেতে চায়, কিন্তু রিউ তাকে বাধা দেয়। সে বলে, দয়া করে আমাকে ফলো করো না, আমার কিছু সময় দরকার। আমি কয়েকদিন একা থাকতে চাই, মাত্র 1 সপ্তাহ। তুমি কি এটা আমার জন্য করতে পারবে? এটা বলে সে চলে যায়। সিয়ং কিছুই আর বলতে পারে না। সামনে অন্ধকার ছিল, তাই সে গাড়ির লাইট অন করে দেয় যাতে অন্ধকারে রিউ বাড়ি যেতে প্রবলেম না হয়।
মধ্যরাতে বাড়ি ফেরার পথে দানব ময়ূমকে দেখে যে রেস্টুরেন্টের বাইরে অনেক ড্রিঙ্ক করছিল। ময়ূম খুব ড্রাঙ্ক ছিল। সে ওই ড্রাঙ্কটা অবস্থায় দানবকে আবল তাবল কথা বলছিল আর উল্টাপাল্টা কাজও করছিল। ওর চশমা খুলে ওকে দেখছিল, আরো কত কিছুই করছিল। এসব করতে করতে একটু পরে সে ঘুমিয়ে যায়। তারপর দানব তাকে বাড়িতে নিয়ে আসে। ওকে কাঁধে করে নিয়ে আসার সময় ময়ূম দানবকে অনেক বিরক্ত করে, কিন্তু দানব তাকে কিছুই বলে না। বাড়ির সামনে আসতেই ময়ূমের মা বেরিয়ে আসে। মা দানবকে ধন্যবাদ জানায় ময়ূমকে বাড়ি নিয়ে আসার জন্য, আর দুঃখ প্রকাশ করে। মা বলে ও এখনো বড় হয়নি, ছোটবেলা থেকে ও এরকম অনেকবার আমাকে লজ্জায় ফেলেছে। জানি না কেন এত ড্রিঙ্ক করেছে, হয়তো আমি ওকে ঠিকভাবে বড় করতে পারিনি। জানি না কে ওকে এভাবে গ্রহণ করবে। দানব বলে না, আপনি ওকে খুব ভালোভাবে বড় করেছেন, আর আমি ময়ূমকে বিয়ে করতে চাই। এটা শুনে ময়ূম আর ময়ূমের মা অবাক হয়ে যায়। সে বলে আমি চেয়েছিলাম নিজের অনুভূতিটাকে দমিয়ে রাখার, কিন্তু আমি তার পারলাম না। এটা শুনে ময়ূম আরো বেশি অবাক হয়, আর মা অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকে। এরপর কি হবে সেটা আমরা পরেই জানতে পারবো। এদিকে সিয়ং রিউকে অনেক মিস করছিল। সে রিউকে ফোন করতে চেয়েছিল, কিন্তু ওই যে রিউ বলেছিল তার স্পেস দরকার, তাই সে রিউকে বিরক্ত করে না। এখানে রিউ রান্নায় মনোযোগ দেয়, কিন্তু সে ভালোভাবে রান্না করতে পারছিল না, আর সে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল, কারণ সেও সিয়ংকে খুব মিস করছে। দুজনেরই কোনো কাজে মন বসছিল না, দুজন দুজনকে খুব মিস করছিল। পরেরদিন সকালে রিউ দেখে তার ভাই সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। সে রিউকে প্রতিশ্রুতি দেয় যে সে মাকে সব টাকা ফেরত দেবে, কারণ এখন সে আবার তার জিমের কাজ ফিরে পেয়েছে এবং এখন সে পেশাদার সার্টিফিকেশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তারপর সে রিউকে বলে যে আমি একটা জিনিস বুঝেছি, এতদিন আমি এমন আচরণ করতাম কারণ আমি নিজেকে তোমার থেকে নিচু ভাবতাম। তোমার সামনে আমি খুব ছোট আর লজ্জিত বোধ করতাম, তাই আমি এত একগুঁয়ে হয়ে গিয়েছিলাম আর সবসময় ভাবতাম তোমার চেয়ে ভালো কিছু করে দেখাবো। কিন্তু এর ফলে আমি শুধু ভুলই করেছি, যা এখন বুঝতে পেরেছি আমরা একটা পরিবার, তাই এখন আমি আর কখনো এরকমটা ভাববো না, আর আমি আমাদের পরিবারের জন্য আমার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করব। ভাইয়ের এসব কথা শুনে রিউ কিছু একটা উপলব্ধি করে। এদিকে সিয়ং তার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাবে না বলে দেয়, আর মিয়ংকে বলে যেন সে এটা সামলে নেয়। তারপর সে তার কনস্ট্রাকশন সাইটে যায় কিছু একটা চেক করতে। তখনই রিউর ফোন আসে। রিউর কল দেখে সিয়ং খুব খুশি হয়, কিন্তু কলটা রিসিভ করার আগে বিল্ডিং এর উপর থেকে কিছু একটা পড়তে শুরু করে, যা সিয়ং এর গায়ের উপরে গিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি রিউ কাঁদতে কাঁদতে হসপিটালে যায়। সে সিয়ংকে হসপিটালে খুঁজছে। ভেতর থেকে সিয়ং এর আওয়াজ শোনা যায়। যখন সে ভেতরে আসে আমরা দেখি সিয়ং এর এক হাত ভেঙে গিয়েছে। সিয়ংকে অক্ষত দেখে রিউ খুবই আবেগপ্রবণ হয়ে যায়। সিয়ং তাকে বলে যে আরে আমার কিছু হয়নি, কেউ কি তোমাকে বলেনি যে আমার বেশি আঘাত লাগেনি? আমার তোমাকে ফোন করা উচিত ছিল। কিন্তু তখন রিউ বলে আমি তোমাকে ভালোবাসি সিয়ং। সিয়ং জিজ্ঞাসা করে রিউ কি হয়েছে? রিউ বলে আমি অনেক বোকা, আমার ভালোবাসার জন্য নিজেকে হীন মনে করা দরকার ছিল না। তোমাকে ওসব বলার পর আমার কোনো কাজে একদম মন লাগেনি। আমার খিদে ছিল না, আমি রান্নাও করতে পারছিলাম না, যা কিছু রান্না করছিলাম সবই খুব খারাপ হচ্ছিল, তাই আমি প্র্যাকটিসও করতে পারছিলাম না। আমি তোমাকে বলেছিলাম আমাকে ফোন না করতে, কিন্তু আমি শুধু তোমার ফোনেরই অপেক্ষায় ছিলাম। সবকিছু একেবারে এলোমেলো লাগছিল। আর তুমি জানো আজ তোমার ব্যাপারে এই অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শকে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত আমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছিল। রিউকে তার জন্য এত প্যানিক হতে দেখে সিয়ং হাসে আর ওকে সরি বলে। রিউ বলে এমন সময় তুমি হাসছো কেন? যদি আবার এরকম করে আমাকে ভয় দেখাও আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। সিয়ং মজা করে বলে যদি তুমি আমাকে মেরে ফেলো আমি খুশি হব। সে রিউকে জড়িয়ে ধরে রিউকে কাঁদতে মানা করে আর বলে আমার কিছু হয়নি, আর এখন থেকে আমি তোমার খেয়াল রাখবো, তাই চুপ করো। আর ভবিষ্যতে যাই হোক না কেন আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। আমি তোমাকে আর কখনো একা ছেড়ে যাব না। তাই তুমি একটু আগের কথাটা আবার বলতে পারো? রিউ বলে তুমি কি একটু আগের কথাটা দুইবার শুনোনি? তখন সিয়ং তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ মিস করেছি। আমি জানতাম আজ আমি তোমার দেখা পাবো, তাই আজ আঘাত পাওয়ার পরও আমি খুব খুশি ছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে। এরপর সিয়ং আর রিউ একে অপরকে জড়িয়ে ধরে নিজের মনের কথা এক্সপ্রেস করে। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই এপিসোড এখানেই শেষ হয়।